যে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করছিলাম। সেই টপিক ছিল সেন্টেন্স বা বাক্য। আমরা গত সপ্তাহে পড়িয়েছি বা পড়েছি, আমি আলোচনা করেছি বাক্য কাকে বলে, বাক্যের তিনটি বৈশিষ্ট্য কি, একটা বাক্যের দেহে কটা অংশ রয়েছে, সাবজেক্ট কাকে বলে, সাবজেক্টকে আইডেন্টিফাই করার নিয়ম কি, প্রেডিকেট কাকে বলে, প্রেডিকেটের কে আইডেন্টিফাই কিভাবে করব যে কোন অংশটুকু প্রেডিকেট, আবার বাক্যকে অর্থ অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এর গঠন কি, আমরা কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে চিনতে পারবো, হাউ ক্যান উই আইডেন্টিফাই অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা ডিটেলসে আলোচনা করেছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা হয়েছিল, ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা হয়েছিল, অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা হয়েছিল, এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা হয়েছিল। আরো আলোচনা করেছিলাম গত সপ্তাহে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যে এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে পরিণত করা যায়, অথবা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ, আবার নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়, অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ। বিগত সপ্তাহে আরো আলোচনা করা হয়েছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়, ইয়েস নো কোশ্চেন কাকে বলে, ডব্লিউএইচ কোশ্চেন কাকে বলে, আবার কোশ্চেন ট্যাগস কি, এতগুলো নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, ইংরেজি or English is a foreign language. It is also a sweet language. এই ল্যাঙ্গুয়েজ, আমাদের যে মাতৃভাষা বাংলা রয়েছে, যেমন আমাদের কাছে খুব মিষ্টি মধুর সেই বাংলা, ইংরেজিও কিন্তু একটা মিষ্টি মধুর ভাষা। ইংরেজি কেউ কেউ বলে যে খুব কঠিন, কিন্তু আমি বলি যে ইংরেজি খুব সহজ ভাষা, এটাকে শিখতে গেলেও খুব সহজ। একটু শুধু ভালোবাসতে হবে, একটু ভালোবেসে বেসে 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 ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, তোমাদের সবার কাছে ইংরেজি খুব ইজি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আর দেরি নয়, আমাদের আজকের যে আলোচনার বিষয়, যে রিভিশন লেসন, যে আমরা বিগত সপ্তাহে, যে গত সপ্তাহে যে সেন্টেন্সের উপরে আমরা ক্লাস করেছি, সেই টপিক নিয়ে আবার আমরা আলোচনা করছি। তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5 অর্থাৎ 12 পর্যন্ত যারা পড়াশোনা করছো, যারা ছাত্র রয়েছে, প্রত্যেকটা ছাত্রের জন্য আজকের এই যে টপিক, অর্থাৎ গত সপ্তাহের যে টপিক, সবার জন্য দরকার, সবার জন্য দরকার। যেমন সেন্টেন্স যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো, তবে ন্যারেশন করতে পারবে না, ভয়েসে কি অসুবিধা হবে, প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে তোমার পদে 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 কিন্তু বাধা পাবে। তাই যাই হোক, আর বিলম্ব নয়, আমরা আমাদের যে আজকের যে টপিক, যে বিষয়, যে রিভিশন লেসন, আমার এই কামাল ইংলিশ পাঠশালায় এবার একটু আলোচনা করি।
বন্ধুরা, আমরা জানি যে সেন্টেন্স সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্স মানে বাক্য। একটা বাক্য তৈরি হয়, একটা ওয়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি হতে পারে, অথবা অনেকগুলো ওয়ার্ডের বা শব্দের সমষ্টিতে একটা বাক্য হয়। সেই কারণে বলা হয় যে এ ওয়ার্ড or a group of words making a complete sense is called a sentence. একটা শব্দ অথবা কতকগুলি শব্দ পাশাপাশি বসে একটা যদি মনে সম্পূর্ণরূপে ভাব প্রকাশ করে তবে তাকে বাক্য বলে। বন্ধুরা, শব্দ লিখলেই যে বাক্য হবে সেটা নয়। বাক্য হতে গেলে বাক্যের তিনটি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু জানতে হবে, অবশ্যই সেগুলোকে ফুলফিল করতে হবে। যেমন বাংলায় রয়েছে বাক্যের তিনটি বৈশিষ্ট্য, যোগ্যতা, আসক্তি রয়েছে, যোগ্যতা রয়েছে। যোগ্যতা বলতে আমরা দেখব যে একটা যে মিনিং প্রকাশিত হবে সেই মিনিংটার যোগ্যতা থাকতে হবে। আসক্তি বলতে তার যে পদ সংস্থান, শব্দগুলোকে যে আমরা বসাবো ঠিক ঠিক জায়গায় বসাবো, অর্থাৎ সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে, ভার্বের জায়গায় ভার্ব বসবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে। আর 3 নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, আমি শব্দ প্রয়োগ করলাম, একটা অর্থ এলো, কিন্তু অর্থের যে আকাঙ্ক্ষা, যে তৃপ্তি, সেটা পূর্ণ হলো না। তাহলে একটা বাক্য হতে গেলে বাক্যের যে তিনটি বৈশিষ্ট্য, আকাঙ্ক্ষা, যোগ্যতা আর আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি বা পদ সংস্থান, এই তিনটি জিনিস ফুলফিল করতে হবে। যে শব্দগুলো আমরা বাক্যে প্রয়োগ করব সেই শব্দগুলোকে ঠিক ঠিকভাবে সাজাতে হবে, এটা হচ্ছে পদ সংস্থান। যে অর্থটা প্রকাশ পাবে সেটার যোগ্যতা থাকতে হবে। যে শব্দগুলো আমরা প্রয়োগ করব সেই শব্দগুলোকে অবশ্যই যে অর্থ, সেই অর্থের আকাঙ্ক্ষা পূর্ণ পরিতৃপ্তি পেতে হবে, তাহলে কিন্তু একটা বাক্য হবে। যদি আমি বলি দ্য ক্যাট ইজ, বিড়ালটি হয়, আর কিছু না বলি, এখানে দা একটা শব্দ, ক্যাট একটা শব্দ, ইজ একটা শব্দ, শব্দগুলো ঠিক ঠিক বসে আছে বটে, কিন্তু এখানে দ্য ক্যাট ইজ বললে বিড়ালটি হয়, এর যে একটা অর্থ, সেই অর্থটি যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হচ্ছে না। অতএব এটাকে আমরা বাক্য বলতে পারবো না। কামাল ইজ, কামাল হয় বলে ছেড়ে দিলাম, এটাকে আমরা বাক্য বলতে পারবো না। কেন? যে এখানে কামাল ইজ বললে যে আকাঙ্ক্ষা, অর্থের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কিন্তু কোন রকমের পূর্ণ হচ্ছে না। তাহলে বাক্য হতে গেলে অর্থ প্রকাশিত হবে, সেই অর্থের অবশ্যই আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে হবে। 1। 2 নম্বর হচ্ছে যে অর্থ প্রকাশিত হবে সেই অর্থের কিন্তু যোগ্যতা থাকতে হবে, তার কিন্তু এলিজিবিলিটি, যে যোগ্যতা, তার কম্পিটেন্সি অবশ্যই থাকতে হবে। যদি বলা হয় গরুটি আকাশে ওড়ে, গরুটি আকাশে উড়ছে, দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই যদি বলি, তাহলে কিন্তু এখানে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়ে যাচ্ছে, শব্দগুলোকে ঠিক ঠিক বসানো হয়েছে,
কিন্তু যে অর্থটা প্রকাশ পাচ্ছে সেই অর্থের কিন্তু অ্যাকচুয়ালি যোগ্যতা নেই। এখানে কি যোগ্যতা রয়েছে যে গরু আকাশে উড়ছে, গরুর কি আকাশে ওড়ার যোগ্যতা রয়েছে? নেই। অতএব এটাকে আমরা বাক্য বলতে পারবো না। আবার যদি বলি যে ওয়ান দা ইজ টেবিল বুক দা যদি বলা হয়, অর্থাৎ এই যদি বলি ইজ দা ওয়ান দা বুক, যদি বলি টেবিল যদি বলি, তাহলে কি আমরা এটাকে বাক্য বলতে পারবো? এখানে তো শব্দগুলো পাশাপাশি বসানো হয়েছে, এটাকে আমরা বাক্য বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এখানে যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে, দ্য ওয়ার্ডস অ্যাপ্লাইড ইন দিস সেন্টেন্স, এখানে কিন্তু ঠিক ভাবে যে পদ, অর্থাৎ যে ওয়ান দা বুক, এই যে পদগুলো, এই পদগুলো কিন্তু ঠিক ভাবে এদের অবস্থান নেই, এরা এলোমেলো ভাবে আছে। দে আর নট ইন এ প্রপার অর্ডার, দে আর প্লেসড ইন ডিসঅর্ডার, ইন এ জাম্বেলড অর্ডার। তাহলে আমরা যদি একটা বাক্য লিখতে যাই, তাহলে যে পদ, যে শব্দ, সেগুলোকে ঠিক জায়গায় লিখতে হবে। সাবজেক্টের জায়গায় বসবে, ভার্বের জায়গায় বসবে, ভার্বের যে কমপ্লিমেন্ট রয়েছে, কমপ্লিমেন্টের জায়গায় বসবে। ঠিক অর্থাৎ যে শব্দগুলোকে আমরা একটা বাক্যে প্রয়োগ করব, সেই শব্দগুলোকে অবশ্যই তাদের একটা প্রপার অর্ডার, নির্দিষ্ট নিয়ম, যে পদ সংস্থান, সেটা ঠিক রাখতে হবে। অর্থাৎ যদি আমরা বলি যে এবার দা বুক ইজ ওয়ান দা টেবিল যদি বলি, তাহলে আমরা কিন্তু এটাকে একটা বাক্য বলতে পারবো। কারণ এখানে দা বুক ইজ অন দা টেবিল বললে দা বুক সাবজেক্টের জায়গায় রয়েছে, ইজ যেখানে অর্থাৎ ভার্বের জায়গায় রয়েছে, ভার্বের যে কমপ্লিমেন্ট রয়েছে সে কমপ্লিমেন্টের জায়গায় রয়েছে। আবার এখানে এই যে শব্দগুলো প্রয়োগ করা হলো, দা বুক ইজ অন দা টেবিল, অর্থাৎ যে শব্দগুলো ঠিক জায়গায়, তাদের পদ সংস্থান ঠিক আছে। যে অর্থটা প্রকাশ পাচ্ছে, যে অর্থ প্রকাশ করছে, দ্য মিনিং এক্সপ্রেসড ইন দিস সেন্টেন্স, সেটা যে আকাঙ্ক্ষা, সেটা আকাঙ্ক্ষাটা প্রকাশ হয়ে যাচ্ছে। আবার এই সেন্টেন্সের যে ক্যাপাবিলিটি, যে মিনিং যেটা রয়েছে, তার যোগ্যতাও রয়েছে। অতএব এটাকে আমরা একটা প্রপার সেন্টেন্স বলতে পারবো। তাহলে বন্ধুরা, একটা সেন্টেন্স হতে গেলে সেই সেন্টেন্সের তিনটা ক্যারেক্টারিস্টিক থাকবে। দেয়ার আর 3 ক্যারেক্টারিস্টিক্স ইন এ সেন্টেন্স: আকাঙ্ক্ষা, যোগ্যতা আর আসক্তি বা পদ সংস্থান। তাহলে আমরা এবার একটা বাক্যের যদি আমরা ডেফিনেশনে যাই, তাহলে পুরোপুরি আমরা বলতে পারি এইভাবে যে a word or a group of words in a proper order having a complete sense is called a sentence. একটা শব্দ কিংবা কতকগুলো শব্দ গ্রামারের নিয়ম মেনে বসানো, গ্রামারের নিয়ম মেনে সেই শব্দগুলোকে বসিয়ে যখন তার আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা প্রকাশ পায়, অর্থাৎ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলা হয়। When a word or a group of words in a proper order expresses a clear meaning or sense, it is called a sentence. Or a sentence is a word or a group of words in a proper order having a complete sense. তাহলে বন্ধুরা, আমরা বুঝে গেলাম it is a pen, এটি একটি কলম, এটা একটা সেন্টেন্স। আই এম টিচিং ইংলিশ, এটা একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স হতে গেলে তিনটি বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে: আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। এবার বন্ধুরা যাই যে একটা বাক্যের দেহে কটা অংশ আছে।
একটা বাক্যের দিকে সাধারণত দুটো অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। এটা ক্লাস 3-তে, 4-এ, 5-এ, 6-এ, 7-এ বারবার এগুলো আছে। তাহলে একটা সেন্টেন্সের দেহে আমরা দেখব দুটো অংশ আছে, একটা সাবজেক্ট আর একটা রয়েছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট হচ্ছে বিধেয়। সাবজেক্ট কাকে বলে? আমরা জানি যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ বাক্যের যে এজেন্ট, বাক্যের যে হিরো, বাক্যের যে ডুয়ার, তাকে সাবজেক্ট বলা হয়। আর সাবজেক্ট ইজ এ ওয়ার্ড or a group of words about whom or which something is said. Kamal is reading a newspaper. এই বাক্যে কাকে উদ্দেশ্য করে বলা হলো? কামালকে উদ্দেশ্য করে বলা হলো। এই বাক্যে কামাল হচ্ছে সাবজেক্ট, এই বাক্যের ডোয়ার হচ্ছে কামাল, এই বাক্যের এজেন্ট হচ্ছে কামাল, এই বাক্যের হিরো হচ্ছে কামাল, এই বাক্যের কাজ করছে কামাল। অতএব এখানে কামাল হচ্ছে সাবজেক্ট। নাসিম ইজ গোয়িং টু মালদা, এখানে কাকে উদ্দেশ্য করে কথা বললাম? নাসিমকে। তো নাসিম হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কাকে বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, বাক্যের যে কাজ করে, বাক্যের যে এজেন্ট, বাক্যের যে ডোয়ার, তাকে আমরা সাবজেক্ট বলবো। যদি বলা হয় ইংরেজিতে কি হবে ডেফিনেশন? আর সাবজেক্ট ইজ এ ওয়ার্ড or a group of words in a about whom or which something is said. সাবজেক্ট সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, জাস্ট ভার্বের আগে সাবজেক্ট থাকে। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ থাকে। কাম হেয়ার, এখানে সাবজেক্ট নেই, ইউ এখানে উজ্জ আছে, ইউ কাম হেয়ার। গো দেয়ার, এখানে ইউ উজ্জ আছে। ওপেন দ্য গেট, এখানে ইউ ওপেন দ্য গেট, ইউ উজ্জ আছে। তো বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সর্বদা উজ্জ থাকে। এবার নেক্সট হচ্ছে প্রেডিকেট কাকে বলে? বাক্যে সাবজেক্ট সম্বন্ধে যাহা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলা হয়। অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটুকু পড়ে থাকে সেটুকু হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। নাসিম ইজ রিডিং আ নিউজ পেপার, এখানে সাবজেক্ট হচ্ছে নাসিম, ইজ রিডিং আ নিউজ পেপার, বাকি অংশ নাসিম সম্বন্ধে যা বলা হলো সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা যদি এই সেন্টেন্সে দেখি তাহলে দেখবো বন্ধুরা, দ্য বুক হচ্ছে সাবজেক্ট আর ইজ অন দ্য টেবিল এটা হচ্ছে প্রেডিকেট, এটা হচ্ছে প্রেডিকেট আর এটা হচ্ছে সাবজেক্ট। এ হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। এবার আমরা যে বাক্যগুলো ব্যবহার করি দৈনন্দিন জীবনে, ইন আওয়ার ডেইলি লাইফ আর ডে টু ডে লাইফ, যে সেন্টেন্সগুলো আমরা অ্যাপ্লাই করি, তোমার নাম কি, তুমি কখন আসবে, এখানে একটু এসো, প্লিজ হেল্প মি, মে গড ব্লেস ইউ। এই ঠান্ডা যদি বলি, বাপরে সাপ যদি বলি, তাহলে যতগুলো আমি বাক্য বললাম প্রত্যেকটি বাক্যে কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্য কিন্তু প্রকাশ করলো। যেমন তোমার নাম কি, এখানে কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, এখান থেকে চলে যাও আদেশ করা হচ্ছে, প্লিজ হেল্প মি এখানে অনুরোধ করা হচ্ছে। আবার ওরে বাপরে সাপ যদি বলি তাহলে এখানে আবেগ প্রকাশ করা হচ্ছে। মে গড ব্লেস ইউ বললে আশীর্বাদ করা হচ্ছে।
তাহলে বন্ধুরা, এই যে বলা হলো, এই যে বললাম, তাহলে প্রত্যেকটি বাক্যে আলাদা আলাদা উদ্দেশ্য নির্দেশ করে। তাহলে আমরা একটা বাক্যকে যদি একটা ইউনিট মনে করি, একটি বাক্যকে যদি একটা ইউনিট মনে করি, তবে প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা করে উদ্দেশ্য নির্দেশ করে বা অর্থ প্রকাশ করে। এই উদ্দেশ্য বা অর্থ প্রকাশ অনুযায়ী বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়। সেন্টেন্সেস আর অফ 5 classes or 5 types. According to the meaning they express in a sentence. We have 5 types of sentences. According to the function or according to the meaning they express in a sentence. বাক্যের অর্থ অনুযায়ী বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আমরা আমাদের ডে টু ডে লাইফে 5 ধরনের বাক্য আমরা ব্যবহার করে থাকি। 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর অবজেক্টিভ সেন্টেন্স, 4 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রথম আমাদের কাছে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য বা বর্ণনাত্মক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর নাম স্টেটমেন্ট। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম রয়েছে ডিক্লারেটিভ সেন্টেন্স। কেউ বলে অ্যাসার্টিভ, কেউ বলে স্টেটমেন্ট, কেউ বলে ডিক্লারেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সকল বাক্যে কোনো ব্যক্তি, বস্তু, পাহাড়, পর্বত, নদ, নদী, ঘটনা, স্থান ইত্যাদিকে বর্ণনা করা বোঝায়, ডেসক্রাইব করা বোঝায়, সেই বাক্যগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বা ডিক্লারেটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য বলে বা সাধারণ বর্ণনামূলক বাক্য বলে। এই বাক্যগুলো সর্বদা সাবজেক্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ ভার্বের আগে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, তারপরে শেষে গিয়ে ফুল স্টপ থাকে। এই বাক্যে সাধারণত কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় বা বর্ণনা করা হয়। আই এম কামাল হোসেন, আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, আই এম ওয়ার্কিং অ্যাট মাখনা কুইলপাড়া হাই স্কুল, I am a father also, I have 2 sons. All these are examples of declarative sentence or assertive sentence or statement. Assertive sentence के চেনার নিয়ম হলো সাবজেক্ট প্লাস ভার্ব ডট 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 শেষে থাকবে ফুল স্টপ। নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সকল বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কোনো কিছু জানতে চাওয়া হয়, কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয়, সেই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর দোজ হুইচ আর ইউজড টু আস্ক কোশ্চেন। এই ধরনের বাক্যে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হাউ ওল্ড আর ইউ কামিং টু মি টুডে। এই সব বাক্যগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেনার নিয়ম হলো শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস or questions are of 3 types. Yes no question, WH question, আর রয়েছে question tags।
ইয়েস নো কোশ্চেন বলা হচ্ছে যে সকল প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায়, যে সকল প্রশ্নবোধক বাক্য সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভাব দিয়ে শুরু হয় তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। অর্থাৎ এই ইয়েস নো কোশ্চেন সাধারণত ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর এদের উত্তর আমরা ইয়েস কিংবা নো, হ্যাঁ অথবা না দিয়ে করতে পারবো। যেমন ইজ ইট এ পেন, এটা কি কলম, যদি হয় তাহলে ইয়েস, আর না হয় তো নো। আবার ইজ ইট এ পেন, প্রথমে রয়েছে ইজ, আইএস, ইজ অক্সিলারি ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এটা অবশ্যই ইয়েস নো কোশ্চেন। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, এখানে উইল দিয়ে শুরু হয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আবার এর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে করতে পারবো। বন্ধুরা, এই হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন, যে সকল প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায় না, যে সকল প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে করতে পারবো না। ডব্লিউএইচ ওয়ার্ড হু, হুইচ, হাউ, হোয়ার, হোয়েন ইত্যাদি দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাকে ডব্লিউএইচ কোশ্চেন বলে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি যদি বলি, এটাকে কি আমরা ইয়েস কিংবা নো দিয়ে উত্তর করতে পারবো? পারবো না। আবার এখানে হোয়াট, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এটা ডব্লিউএইচ কোশ্চেন। বন্ধুরা, এই ডব্লিউএইচ কোশ্চেন সর্বদা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর ইয়েস নো কোশ্চেন সর্বদা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। 3 নাম্বার রয়েছে কোশ্চেন ট্যাগস। কোশ্চেন ট্যাগস হচ্ছে যে কোশ্চেন ট্যাগস আর শর্ট ফ্রেজেস added to statement asking for question or confirmation। তাহলে বন্ধুরা, ডিয়ার লার্নার্স লিসেন, এই কোশ্চেন ট্যাগস হয়তো তোমাদের কাছে খুব নতুন জিনিস, পারহ্যাপস ইট ইজ a new topic to you, listen। তাহলে কোশ্চেন ট্যাগস আর শর্ট ফ্রেজেস added to statement asking for confirmation। কোশ্চেন ট্যাগস আর শর্ট ফ্রেজেস added to statement asking for confirmation। আমরা একটা বাক্য বলি, কথোপকথন করার সময় একটা বাক্য বলি বা একটা উত্তর বলি, সেই উত্তরটি, সেই স্টেটমেন্টটি ঠিক না ভুল, এটাকে কনফার্ম করার জন্য আমরা একটা ছোট্ট করে কোশ্চেন করি, সেটাকে বলা হয় কোশ্চেন ট্যাগস। আমরা কথা বলতে বলতে বারবার বলি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ঠিক আছে, এই যে কোশ্চেনটা করলাম, এটাই হচ্ছে কোশ্চেন ট্যাগস। সেই কারণে কোশ্চেন ট্যাগসকে বলা হচ্ছে যে আমরা যখন একটা স্টেটমেন্ট বলার পর, অর্থাৎ একটা বাক্য বলার পর, একটা উত্তর বলার পর, সেই উত্তরটি ঠিক না ভুল সেটাকে কনফার্ম করার জন্য ছোট্ট করে একটা প্রশ্ন করি, সেটাকে বলা হয় কোশ্চেন ট্যাগস। অর্থাৎ ট্যাগ মানে কি, বেঁধে দেওয়া, অর্থাৎ একটা স্টেটমেন্টের পাশে একটা ছোট্ট করে কোশ্চেন বেঁধে দেওয়াকে বলা হয় কোশ্চেন ট্যাগস। ইংরেজিতে ডেফিনেশন বলি তো, কোশ্চেন ট্যাগস আর শর্ট ফ্রেজেস added to statement asking for confirmation। যেমন দেখো, আই অ্যাম রাইট আন্ট আই, আমি ঠিক বলছি কি ঠিক বলছি না? অনেকেই বলে আই অ্যাম রাইট, অ্যাম আই? এটা কিন্তু ভুল, একদম ভুল। কারণ কোশ্চেন ট্যাগসে অ্যাম এর পরিবর্তে আর বসে। এটা কিন্তু মনে রাখার বিষয় যে কোন ক্ষেত্রে আয়ের আগে আর বসে। কোশ্চেন ট্যাগসের সাবজেক্ট যদি আই হয়, আর যদি অ্যাম প্রয়োগ করতে হয় তাহলে অ্যাম বসবে না, অ্যাম এর পরিবর্তে আর ব্যবহার হয়। দেখো বন্ধুরা, সেই গত ক্লাসে বলেছিলাম স্টেটমেন্ট যদি হ্যাঁ বাচক থাকে তাহলে কোশ্চেন ট্যাগস হবে না বাচক।
স্টেটমেন্ট যদি না বাচক থাকে কোশ্চেন ট্যাগস হবে হ্যাঁ বাচক। আই অ্যাম নট রাইট, এখানে স্টেটমেন্ট রয়েছে না বাচক, কোশ্চেন ট্যাগস হবে হ্যাঁ বাচক। অর্থাৎ আই অ্যাম নট রাইট হবে আর আই, অ্যাম আই হবে না। অনেকে অ্যাম আই বলো, কিন্তু অ্যাম আই বলে লিখতে হবে না, ভুল। ইংরেজি গ্রামার বলছে কোশ্চেন ট্যাগসের সাবজেক্ট যদি আই হয় আর অ্যাম এর পরিবর্তে সেখানে আর লিখতে হয়। যেমন আই অ্যাম নট রাইট, আই এম নট রাইট, আর আই হবে না, যে অ্যাম আই হবে না। দেখো বন্ধুরা, উত্তর হচ্ছে আই অ্যাম নট রাইট, এটা হচ্ছে না বাচক, তাহলে কোশ্চেনটা হলো আর আই কোশ্চেন মার্ক। আম রাইট, আমি ঠিক বলছি, আর্নড আই, এখানে অ্যাম নট আই হবে না, হবে আর্নড আই, আমি কি ঠিক বলছি না। আম রাইট, আর্নড আই, কি আমি কি ঠিক বলছি না। আই এম নট রাইট, আর আই, আমি ঠিক নয়, আমি ঠিক, আমি ঠিক নই, আমি এটা বললাম, এটা ঠিক কি ঠিক নয় এটাকে কনফার্ম করার জন্য কোশ্চেন করছি, আর আই, আমি কি ঠিক বলছি। বন্ধুরা, তাহলে আমরা দেখব যে কোশ্চেন ট্যাগস কি হচ্ছে, যে কোশ্চেন ট্যাগস হচ্ছে যে একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা ঠিক না ভুল সেটাকে কনফার্ম করার জন্য যে ছোট্ট করে যে আমরা কোশ্চেন তৈরি করি সেটা হচ্ছে কোশ্চেন ট্যাগস। কোশ্চেন ট্যাগস স্টেটমেন্ট আস্কিং ফর কনফার্মেশন। স্টেটমেন্ট যদি হ্যাঁ বাচক হয় তাহলে ট্যাগস হবে না বাচক, স্টেটমেন্ট যদি না বাচক হয় তাহলে ট্যাগস হবে হ্যাঁ বাচক, একদম অপোজিট হবে। কামাল ইজ আ গুড ম্যান, অর্থাৎ কামাল ইজ এ গুড ম্যান, এই কামাল ইজ এ গুড ম্যান এটা হচ্ছে স্টেটমেন্টে হ্যাঁ বাচক, ওই কারণে কোশ্চেন ট্যাগসটা হয়ে গেল ইজন্ট হি, ইজন্ট হি। তাহলে কামাল ইজ এ গুড ম্যান, কামাল একজন ভালো মানুষ, তাই নয় কি, তাই নয় কি সে, তাহলে ইজন্ট হি। আবার কামাল ইজ নট এ ব্যাড ম্যান, ইজ হি, এখানে দেখো স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ, তাই হবে তাই কি ইজ হি, অর্থাৎ হ্যাঁ বাচক হবে ট্যাগসটা। এতদূর আমরা আলোচনা করেছিলাম। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখেছিলাম, যে সকল বাক্যে আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ, প্রস্তাব দেওয়া, অনুমতি চাওয়া বোঝায়, সেই সকল বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সেস express request, command or order, prohibition, advising, etc. এই ইম্পারেটিভ সেন্টেন্সে আর কমান্ডিং সেন্টেন্সে আর অর্ডারিং সেন্টেন্সে সাবজেক্ট সর্বদা উজ্জ থাকে, প্রোনাউন্স থাকে, অমিটেড থাকে। অর্থাৎ সাবজেক্ট থাকে কে, বক্তা যাকে আদেশ করছে, অর্থাৎ সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন বক্তা, সেকেন্ড পার্সন হচ্ছে শ্রোতা। শ্রোতার পরিবর্তে তুমি বা তোমরা আমরা ইউজ করি, তুমি তোমরা থাকে না। আমরা বলি না যে তুমি যাও, অর্থাৎ গো, আমরা বলি এসো, এই বলি না যে তুমি এসো, অর্থাৎ কাম হিয়ার, গো দেয়ার, সিট ডাউন, স্ট্যান্ড আপ, হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ ডু নট head the door, please open the gate, please switch on the fan, please switch off the fan before you go out, ইত্যাদি। let us go there, let us have a picnic, let me come in sir, এই সমস্ত বাক্যগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কিছুর ব্যাপারে অর্থাৎ কি করা হবে, আদেশ দেওয়া হবে, নিষেধ করা হবে, অনুরোধ করা হবে, উপদেশ দেওয়া হবে, প্রস্তাব দেওয়া হবে। বন্ধুরা, তারপরে রয়েছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছাবোধক বাক্য। যে সকল বাক্যে ইচ্ছা প্রকাশ করা হয়, উইশ করা হয়, উইশ করা হয়, অর্থাৎ আশীর্বাদ বা অভিশাপ দেওয়া হয় হাত তুলে, সেটাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এই ধরনের বাক্য মে বা মাইট দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ হয়। যেমন মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, মে ইউ লিভ আ হ্যাপি লাইফ, মে
আবার উইশ ইউ হ্যাপি জার্নি, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বন্ধুরা, যে সকল বাক্যে হঠাৎ আবেগ বা অনুভূতি প্রকাশ পায় সেই সকল বাক্যকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। এই বিস্ময় বলতে আমাদের মনের মধ্যে একটা আবেগের সঞ্চার হয়। কখন? সেটা হয় ভয়ে বা ঘৃণায় বা লজ্জায় বা ক্রোধে বা আনন্দে বা দুঃখে আমাদের মনের মধ্যে একটা রস, একটা আবেগ, একটা সেন্টিমেন্ট, একটা ইমোশন তৈরি হয়, প্যাশন তৈরি হয়। আর ওই ইমোশনকে মুখ দিয়ে প্রকাশ করার জন্য আমরা কিছু ইন্টারজেকশন ব্যবহার করে থাকি। আউচ যদি বলি, হুররে যদি বলি, ফাই ফাই যদি বলি, তাহলে এই যে হুররে, ব্রাভো, ফাই ফাই, আউচ, এই ইন্টারজেকশন গুলো দিয়ে আমরা একটা বাক্য লিখি। আর এই আবেগ প্রকাশকারী যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। এই ধরনের বাক্যের শেষে সর্বদা নোট অফ এক্সক্লামেশন সাইন থাকে, অর্থাৎ আবেগসূচক চিহ্ন থাকে। যেমন অ্যালার্জ, হি ইজ নো মোর, ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল অর ওয়েল ডান, হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। আবার কখনো কখনো আমরা হোয়াট কিংবা হাউ কোনো কিছুর আধিক্যকে প্রকাশ করার জন্য, মাত্রাকে বেশি করে প্রকাশ করার জন্য আমরা হোয়াট কিংবা হাউ দিয়েও কিন্তু আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন হোয়াট এ ম্যান ইউ আর, কি মানুষ তুমি হে, হোয়াট এ ম্যান ইউ আর, হাউ ওল্ড সি ইজ, আমরা এইভাবে বলি হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, হোয়াট এ পেন, হোয়াট এ নাইস পেন, হাউ বিউটিফুল সি ইজ। এই সমস্ত যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোকে আমরা বলি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো বন্ধুরা, আজকে আমাদের যে টপিক, যে পূর্ব পাঠের যে আমাদের অনুশীলনী, সেটা আমরা আজকে বিগত সপ্তাহে যেটা আমি পড়েছিলাম বা ক্লাস নিয়েছিলাম, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কটা ভাগ, কটা অংশ, তারপরে সাবজেক্ট কি, প্রেডিকেট কি, সেন্টেন্সকে অর্থ অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়, কি কি, আবার প্রত্যেকটা ভাগের যে ডেফিনেশন উইথ এক্সাম্পল নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সেটা আজকে সেটা রিক্যাপ হয়ে গেল, রিক্যাপ হলো বা রিভিশন আমরা আলোচনা করলাম, রিভিশন লেসন আজকে করলাম। নেক্সট ডে আমরা শুরু করব নেক্সট এর পরবর্তী যে ক্লাস, সেখানে যে বাক্যের যে গঠনটা কি, বাক্যের স্ট্রাকচারটা কি, বাক্যের গঠন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, বিগত ক্লাসে খুব ইম্পর্টেন্ট ম্যাটার আরো আলোচনা করেছিলাম, বাক্যান্তর, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যে কোশ্চেনকে স্টেটমেন্ট কিভাবে করা যায়, আবার স্টেটমেন্টকে কোশ্চেন কি করে করা যায়, হ্যাঁ বাচককে না বাচক, না বাচককে হ্যাঁ বাচক কিভাবে করা যায়। আরো আলোচনা করেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভকে কিভাবে এক্সক্লামেটরি করা যায়, এটা আলোচনা করেছিলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই যে আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে, 100 নাম্বার ক্লাস, 101 নাম্বার ক্লাস, 102 নাম্বার ক্লাস, 103 নাম্বার ক্লাস, 104, 105, 106 পরপর ক্লাসগুলো আমি আলোচনা করেছিলাম। তোমরা আমার যে ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে, কামাল ইংলিশ পাঠশালা রয়েছে, সেখানে গিয়ে দেখবে প্রত্যেকটা জিনিসকে একদম চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেকটি জিনিসকে উপস্থাপন করা হয়েছে, রিপ্রেজেন্টেশন করা হয়েছে, অ্যান্ড প্রেজেন্টেড বাই কামাল হোসেন। আর তাহলে আগামী দিনে অর্থাৎ আগামী কালকে আমরা নতুন একটা টপিক নিয়ে আবার হাজির হব এই লাইভ ক্লাসে আবার হাজির হব। সেই টপিক হচ্ছে বাক্য এবং তার গঠন। আর গঠন অনুযায়ী বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। আর একটা ভাগ রয়েছে মিক্স সেন্টেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করব না,
যেটা মিশ্র বাক্য। আমরা এই তিনটেই জানবো, চারটা আমরা জানবো না, পরে সেটাকে জানবো। তাহলে বন্ধুরা আমরা পর এই যে এই আগামীকালকে যে ক্লাসটা হবে সেটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে, ক্লাস 8, 9, 10, 11, 12 এর জন্য। আজকে আমি খুব খুশি আছি যে আজকে আমি স্টেশনে হাঁটছিলাম, ওয়াকিং করছিলাম অ্যাজ ইউজুয়াল। একটা ছেলে হঠাৎ আমাকে বলে, স্যার নমস্কার। তো আমি গেলাম, তো আমি বললাম তুমি আমাকে চেনো কিভাবে? বলছে স্যার আমি আপনার ইংলিশ ক্লাস প্রতিদিন ফলো করি, খুব ভালো লাগে। ও ছেলে মানে আমার পরিচয় হলো যে ও ইংরেজি অনার্স করেছে, ও চাকরির জন্য বিভিন্ন কম্পিটিশন পরীক্ষাগুলো দিচ্ছে। ও আমার ক্লাসের দ্বারা অনেকটাই মোটিভেটেড হচ্ছে, তার অনেক উপকারে লাগছে। ও আমাকে একটা কিছু জানতে চাইলো, ও জানতে চাইলো স্যার ইনফিনিটিভ জিরান্ড আর ইনফিনিটিভের মধ্যে ডিফারেন্সটা কি স্যার, একটু প্লিজ বলুন। আমি তাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে ইনফিনিটিভটা কি, জিরান্ডটা কি, ভার্বাল নাউনটা কি, তারপর ভার্বাল অ্যাডজেক্টিভটা কি। আমি এটা খুব সুন্দর করে সেই ভাইকে বুঝিয়ে দিলাম। ভাই এই হরিশ্চন্দ্রপুরের এই ছেলে, নাম হচ্ছে সৌভিক রাজক। ও ডিএলএড করেছে ওই ভাই, আবার ইংলিশ অনার্স, এখন বর্তমানে পাঠরত রয়েছে। এই কম্পিটিটিভ এক্সামের জন্য সে মানে নিজেকে তৈরি করছে, ও জব অ্যাসপিরেন্ট রয়েছে। আমি তাকে বললাম, কথা দিলাম যে আমি তোমাকে সর্বপ্রকারে সাহায্য করব। তুমি যদি কোথাও বেঁধে যাও তুমি অবশ্যই আমাকে মেসেজ করো কিংবা ফোন করো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট to solve your any sorts of issues or problems you face. I am always with you. ওকে আমি আবার আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তাকে দিলাম। ও সেই লিঙ্ক পেলো, আবার সাবস্ক্রাইব করলো। তো বন্ধুরা যাই হোক, আমাদের আরও আমাকে অনেক আমার যে যারা দর্শক রয়েছে, একজন মোহাম্মদ আলী বলে ছেলে রয়েছে, সে বারবার লিখছে যে স্যার অবশ্যই প্রতিদিন নিয়মিত একটা করে ক্লাস করুন, আপনার ক্লাসের দ্বারা আমি খুব উপকৃত হচ্ছি, খুবই উপকৃত হচ্ছি, মানে কি বলবো বলে